কবি আল মাহমুদের 14 লাইনের লোকলোকান্তর একটি নাম কবিতা, অর্থাৎ এর কাব্যগ্রন্থের নাম এবং কবিতার নাম একই। লোকলোকান্ত শব্দটি একটি নিত্য সমাজ। লোকলোকান্ত কি সমাজের উদাহরণ? লোকলোকান্ত নিত্য সমাজের উদাহরণ। এই তথ্যটি বা এই সমাজটি আমাদের মনে রাখা খুবই 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 জরুরি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে যে লোকলোকান্ত কোন সমাজের উদাহরণ? লোকলোকান্ত নিত্য সমাজের উদাহরণ। কবি আল মাহমুদ দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন। কবি আল মাহমুদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ছিলেন। তার লেখা জীবনী গ্রন্থ হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন গত বছর পরীক্ষা দিচ্ছিলাম 2019 সালে, সে বছর কবি আল মাহমুদ ইন্তেকাল করেন, যার কারণে তাকে নিয়ে বাংলা এবং সাধারণ জ্ঞান উভয় বিষয় তাকে নিয়ে প্রশ্ন হয়। এবং আমি যে 3টি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম, বেগম রোকেয়া, বিউপি এবং হলো জাহাঙ্গীরনগর, এই 3টি ইউনিভার্সিটিতেই আমি তাকে নিয়ে প্রশ্ন পাই। এবং যেমন হচ্ছে বিউপির FASS ফ্যাকাল্টিতে আমি তাকে নিয়ে 2টি প্রশ্ন পাই, একটি সাধারণ জ্ঞানে এবং একটি হচ্ছে বাংলায়। যেখানে বাংলায় এসেছিলো তার একটি কাব্যগ্রন্থের কথা, যে এর মধ্যে কোনটি তার কাব্যগ্রন্থ। আমার যতদূর মনে হয় ওখানে সোনালী কাবিনে একটা অপশন ছিল, আমি ওটা পূরণ করেছিলাম। এবং আরেকটি প্রশ্ন ছিল হচ্ছে সাধারণ জ্ঞানে, যে তিনি কত সালে মৃত্যুবরণ করেছেন, যেটা উত্তর ছিল 2019 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তো কবি আল মাহমুদ অনেক গ্রন্থ লিখেছেন, অনেক তার প্রকাশনা রয়েছে। তো তার লেখা গ্রন্থসমূহ অনেক, তাই এগুলো আমি ছন্দ করে নিজের মতো করে সাজিয়ে আমি মুখস্থ করেছিলাম, যার কারণে যেখানে তাকে নিয়ে প্রশ্ন এসেছে আমি সবগুলোরই উত্তর করতে পেরেছি। তো এই ছন্দের মাধ্যমে আমরা খুব সহজেই তার এতগুলো কাব্যগ্রন্থ, তারপর হচ্ছে আর যেগুলো গ্রন্থসমূহ আছে আমরা মনে রাখতে পারি। এখানে সবুজ দাগ দেওয়া নামগুলি হলো তার উপন্যাস, নীল দাগ দেওয়া নামগুলি হলো তার ছোট গল্প, লাল দাগ দেওয়া নামগুলি হলো তার কাব্য বা কাব্যগ্রন্থ, এবং এই যে ব্রাউন বা খয়েরি দাগ দেওয়া এই নামটি তার শিশুতোষ কাব্যগ্রন্থ। তো আসি ছন্দে। আল মাহমুদ কবি ও কোলাহলপূর্ণ ডাহকি উপমহাদেশ এর নিশিন্দা নারী, আগুনের মেয়ে ও কাবিলের বোনের জন্য পুরুষ সুন্দর উপন্যাস লিখছিল, কিন্তু গন্ধবণিক ময়ূরীর মুখের সৌরভের কাছে পরাজিত হয়ে পানকৌড়ির রক্ত ছোট গল্পটি লিখল। এজন্য কাব্যের মায়ারি পর্দা দুলে উঠে বক্তিয়ারের ঘোড়াই করে সোনালী কাবিন পরে লোকলোকান্ত সেলাই করা মুখওয়ালা মিথ্যাবাদী রাখালকে আরব্য রজনীর রাজহাঁস ও কালের কলস দিয়ে বলল, অদৃষ্টবাদীদের জন্য রান্নাবান্না করা হবে, আল মাহমুদ তোমার রক্তে তোমার গন্ধে। এগুলো শুনে আল মাহমুদ শিশুতোষ কাব্যগ্রন্থ পাখির কাছে ফুলের কাছে পালিয়ে যায়। এখানে কি বোঝানো হচ্ছে, যে একটি কবি ও কোলাহলপূর্ণ ডাহকি নামে একটা উপমহাদেশ, যেখানে 3টি নারী চরিত্র রয়েছে, নিশিন্দা নারী, আগুনের মেয়ে ও কাবিলের বোন, যাদের জন্য এই কবি আল মাহমুদ পুরুষ সুন্দর উপন্যাস লিখছিল। কিন্তু গন্ধবণিক ময়ূরী নামে একজন নারীর মুখে সৌরভের কাছে পরাজিত হয়ে হেরে, বা তার সৌরভটা তাকে এতই ভালো লাগে, তাকে এতই আকৃষ্ট করে যে সে তার জন্য পানকৌড়ির রক্ত ছোট গল্পটি লিখল। এর জন্য যেহেতু সে অপরাধ করেছে, তার লেখার কথা ছিল এই 3জন নারীর জন্য একটি উপন্যাস, কিন্তু সে লিখলো হলো ময়ূরীর জন্য একটা ছোট গল্প। তাই কাব্যের মায়েরই পদ্মা ডুলে বক্তিয়ারের ঘোড়াই করে সোনালী কাবিন পরে একজন এসে উপস্থিত হলো, যার নাম হলো লোকলোকান্তর। সে কাকে নিয়ে আসলো? সে সেলাই করা মুখওয়ালা মিথ্যাবাদী রাখালকে নিয়ে আসে এবং তাকে আরব্য রজনী রাজহাঁস ও কালের কলস দিয়ে বলে, অদৃষ্টবাদীদের জন্য রান্নাবান্না করো, লোকলোকান্তর রক্তে এবং লোকলোকান্তর গন্ধে। এগুলো শুনে লোকলোকান্ত ভয় পেয়ে যায় এবং শিশুতোষ কাব্যগ্রন্থ পাখির কাছে ফুলের কাছে পালিয়ে যায়। এখানে ডাহকি হলো তার প্রথম উপন্যাস, তার লেখা প্রথম উপন্যাস, এবং উপমহাদেশ হলো তার লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক একমাত্র উপন্যাস। সোনালী কাবিন তার লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ, এবং লোকলোকান্তর যেটি হচ্ছে এই কবিতার কাব্যগ্রন্থ, এটি হলো তার প্রথম কাব্যগ্রন্থ।